This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মুখে আরও এক হুলস্থুল, যার কেন্দ্রে মহুয়া মৈত্র। তৃণমূলের কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী মহুয়া মৈত্রের কলকাতা এবং নদিয়ার বাড়িতে হানা সিবিআই-এর। এদিন সকালে প্রথমে কলকাতার আলিপুরের মহুয়া মৈত্রর বাড়িতে হানা দেয় সিবিআই। এই ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল এলাকায়। পরে বেলা বাড়তেই বারে কেন্দ্রীয় এজেন্সির দৌড়ঝাঁপও। জানা যায় যে কৃষ্ণনগরেও পৌঁছে গিয়েছে সিবিআই-এর আধিকারিকরা। সূত্রের খবর, কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় যেখানে মহুয়া থাকেন সেখানেই গিয়েছে সিবিআই-এর 5 সদস্যের একটি দল। তার বাড়ি ঘিরে শুরু হয়ে যায় তল্লাশি। আর এই বাড়িতেই মহুয়া মৈত্র নির্বাচনী কাজ করেন। সংসদে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে মহুয়ার বিরুদ্ধে। সেই সূত্রেই হানা বলে সিবিআই সূত্রে খবর। মহুয়ার বিরুদ্ধে ওঠা ঘুষ নেওয়ার অভিযোগের জেরে তার সাংসদ পদ খারিজ হয়েছিল গত ডিসেম্বরে। সংসদে ভোটাভুটি করে মহুয়াকে বহিষ্কার করা হয়েছিল লোকসভা থেকে। বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে ঝড় চলছে এখনো। আর এবার সিবিআই হানা ঘিরে স্বভাবতই চড়ছে উত্তেজনার পারদ। এক্ষেত্রেও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগই তুলছে তৃণমূল কংগ্রেস। তবে শাসক দল বিজেপির বরাবরের দাবি, আইনের পথে চলছে। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী। তিনি লড়ছেন, জিতবেন এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে, যে উনি ওনার পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক, সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারে। এর আগে ঘুষখানের সংসদের এথিক্স কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে লোকসভার সাংসদের পোর্টালে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড বাইরের লোকজনকে দিয়ে সংসদের অবমাননা করেছেন মহুয়া। তিনি একাধিক অনৈতিক কাজ করেছেন বলেও দাবি ছিল গেরুয়া শিবিরের। পরে মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত নেমে লোকপালকে একটি রিপোর্ট পেশ করে সিবিআই। সেই রিপোর্টের ভিত্তিতেই সিবিআইকে আরও গভীরে গিয়ে এই মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল অবশ্য এসবে কান দিতে নারাজ। এবারও কৃষ্ণনগর কেন্দ্রে তার উপরই ভরসা রেখেছে দল। এবং এ বিষয়ে উল্লেখ করতেই হচ্ছে, মহুয়ার প্রশ্নে কিন্তু প্রদেশ কংগ্রেসেরও সুর নরম। এগুলো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছে বলে আমার মনে হয়। কারণ সংসদের ব্যাপারটা একদম সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। এটার সঙ্গে দুর্নীতি থেকেও বেশি সম্পর্ক বিজেপির প্রতিহিংসা চরিতার্থ করা। আমরা ভেন্ডেটা পলিটিক্স বলি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেই প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য এই সিবিআইয়ের হামলা। বাকি এর মধ্যে অন্তর্নিহিত আর কিছু আছে বলে আমার মনে হয় না। গার্ডেন রিচ মধ্যরাতের বিপর্যয়, প্রশাসনের বড় মাথা ব্যথা এখন। আজও কিন্তু হাসপাতালে এক আহতের মৃত্যুর খবর এসেছে। অর্থাৎ গার্ডেন রিচ কাণ্ডে এখনো পর্যন্ত 12 জনের প্রাণ গেল। 12টি প্রাণ। বহুতল ভাঙার দায় পুরসভার ইঞ্জিনিয়ারের ওপরই চাপিয়েছেন মেয়র ফেরহাদ হাকিম। প্রশ্ন উঠেছিল এলাকার কাউন্সিলরকে নিয়ে, তাকেও কার্যত ক্লিন চিট দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে কি দায় এড়ানো যায়? এই একই প্রশ্ন কিন্তু এবার তুললেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। TV9 বাংলায় বিস্ফোরক প্রাক্তন মেয়র, তার পাল্টা প্রশ্ন, ইঞ্জিনিয়ার কার? মেয়র বলছেন ইঞ্জিনিয়ারের দোষ, অথবা বলছে কাউন্সিলর জানেন না। কাউন্সিলরও দেখলাম বলছে আমি কিচ্ছু জানতাম না। আমি মনে করি যে এইভাবে কাউন্সিলর থাকার যোগ্যতা নেই। আর ইঞ্জিনিয়ার, শুধুমাত্র ইঞ্জিনিয়ারকে বলে লাভ নেই। এটাকে সম্পূর্ণভাবে পর্যালোচনা করা দরকার, তদন্ত করা দরকার, কি কারণ সেটা বার করা দরকার। সিগন্যালটা কিন্তু পরিষ্কার করে 24 ঘন্টার আগে 12 ঘন্টার মধ্যে দিয়ে গেছিলেন। তার নাম মমতা ব্যানার্জি। বলেছেন এখানে কি করে কনস্ট্রাকশন হলো, এটা সম্পূর্ণভাবে বেআইনি। আমার কাছে, আমি মেয়র থাকলে মমতাদি পাশে দাঁড়িয়ে এই কমেন্টস করছে শুনলে আমি বুঝি যে আমাকে কিভাবে সংশোধন করতে হবে।
আর এবার ভোটের খবরে চোখ রাখতেই হচ্ছে, আর সেখানে আর এক কাণ্ড আজ হুগলিতে। সিঙ্গুরে প্রচারে গিয়ে টক দইয়ের স্বাদে মজলেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচার সেরে দলীয় এক সমর্থকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী। কেন সিঙ্গুরে টক দই খেতে এত ভালো, রহস্যভেদ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুনুন, তারপর তরজাটাই না বেঁধেছে। দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানি, ওটা এত ভালো দই এখানকার। আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবছি, ব্যাগে করে করে। যতবার আসবো ততবার এখান থেকে সে দই নিয়ে যাব। দারুণ দারুণ। তার মানে কি, সিঙ্গুরের মাটি এবং ঘাস, বাচ্চারামদা যা বলতে পারবেন, পরবিদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। মানে চারিদিকে পরিবেশটাই বাঞ্ছারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট একদম। সত্যি কথা বলেছেন একদম। আমি ওনাকে ধন্যবাদ জানাবো, কারণ সিঙ্গুরে তো গরুগুলো তো মানে গরুই চড়ছে, আর তো কোনো ঘাস ফাঁসি হচ্ছে। কারণ মমতা ব্যানার্জি ছিল সর্ষে ফুল লাগিয়ে গেছিলো, সর্ষের বীজ ছড়িয়ে গেছিলো। সিঙ্গুরে তো কোনো শিল্প করেনি, সিঙ্গুরের চাষও হয়নি, সেই জন্য ঘাসই দেখতে পাচ্ছেন। উনি একদম সঠিক কথা বলেছেন যে তৃণমূলের একজন প্রতিনিধি এসে সিঙ্গুরকে ভালো টাইটেল দিয়ে গেছেন, ভালো সিঙ্গুরের সম্বন্ধে সংজ্ঞা দিয়ে গেছেন, যে সিঙ্গুরে ঘাস আছে আর সেই ঘাস গরুরা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে দুধ দিচ্ছে, সেখান থেকে দই হচ্ছে।